স্বাগত জানাচ্ছি খাতুনগঞ্জ থেকে মধ্যশালের সাথে আছে আমি শামীম জাহেদি। বাংলাদেশে মোবাইল ব্যাংকিং চালু হয় 2010 সালে। 28টি ব্যাংকে অনুমোদন দেওয়া হয় মোবাইল ব্যাংকিং চালু করবার জন্য। এর মধ্যে 19টি ব্যাংক মাঠ পর্যায়ে কার্যক্রম শুরু করেছে। বাংলাদেশ ব্যাংকের হিসাব অনুযায়ী এখন প্রতিদিন প্রায় গড়ে 350 কোটি টাকার লেনদেন হচ্ছে মোবাইলের মাধ্যমে। আজ আমরা আলোচনা করব মোবাইল ব্যাংকিং নিয়ে। এই নিয়ে আলোচনা করতে আমাদের সাথে স্টুডিওতে রয়েছেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেডের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট তাহের আহমেদ চৌধুরী এবং শিওর ক্যাশের প্রধান নির্বাহী কর্মকর্তা ডক্টর শাহাদাত খান। জনাব খান এবং চৌধুরী, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি অনুষ্ঠানে। কেমন আছেন আপনারা? আপনাকে অনেক ধন্যবাদ, আমরা ভালো আছি। ধন্যবাদ। জনাব খান, প্রথম প্রশ্ন আপনাদের শুরু করতে চাচ্ছি। ওভারঅল প্রশ্ন করতে চাই, সেটা হচ্ছে যে আমরা যেটা বলছি, যখন 2010 সালে বাংলাদেশের মোবাইল ব্যাংকিং চালু হলো, এরপর একটি যুগান্তকারী পদক্ষেপ হয়েছে বলে সবাই বলছেন এবং অনেক মানুষ বাংলাদেশ যারা ব্যাংকের আওতায় ছিলেন না তাদেরকে এখন ব্যাংক সেবার আওতা আনা গেছে শুধুমাত্র মোবাইল ব্যাংকিংয়ের কারণে। এই সেক্টরের এই যে সামনের যে সম্ভাবনাকে আপনি কীভাবে দেখছেন? আমরা আর কতভাবে মোবাইল ব্যাংকিংয়ের সুবিধা মানুষের দৌড় গড়ায় পৌঁছে দিতে পারি? ধন্যবাদ। দেখুন, আপনি যেটা বলছিলেন যে মোবাইল ব্যাংকিং এত অল্প সময়ের মধ্যেই আমাদের সারা দেশে একটা পরিচিত নাম। বাংলাদেশে সবাই এখন মোবাইল ব্যাংকিং এর কথা জানেন এবং 2.5 কোটিরও বেশি মানুষ কিন্তু মোবাইল ব্যাংকিং ব্যবহার করছেন প্রতিদিন। বাংলাদেশ অলরেডি মোবাইল ব্যাংকিংয়ের ক্ষেত্রে সারা পৃথিবীতেই একটা সাকসেস স্টোরি হয়ে গেছে। যে মাসে আপনি যেটা বলছিলেন যে 10,000 কোটি টাকারও বেশি বা দিনে প্রায় 350 কোটি টাকা ট্রানজাকশন হচ্ছে। আর সম্ভাবনার কথা যদি বলি, যে আমরা মোবাইল ব্যাংকিংয়ে যেটুকু দেখেছি সেটুকু মাত্র একটা ছোট অংশ। এরপরেও এটাতে আরও অনেক পেমেন্টস, আরও অনেক সেবা যুক্ত হবে। যেমন আমরা আমাদের দৈনন্দিন জীবনের যাবতীয় পেমেন্ট আমরা মোবাইল ব্যাংকিংয়ে করতে পারবো এবং আমরা বলা হয় যে সারা পৃথিবীতে মোবাইল ব্যাংকিংয়ে এখন 2 নম্বরে অবস্থানে আছি, 1 নম্বর অবস্থানে কেনিয়া। আমরা অচিরেই কেনিয়াকে ছাড়িয়ে যাব, কারণ কেনিয়ার লোক সংখ্যা আমাদের মাত্র 4 ভাগের 1 ভাগ। কেন আমরা এই মোবাইল ব্যবহারকারের দিক থেকে 2 নম্বরে আসতে পারলাম? কারণটা কি? এখানে আমি বলতে পারেন, আমি যদি ওনার সাথে একটু অ্যাড করি, আমরা কিন্তু বিগত 3 থেকে 3.5 বছর ধরে আমরা মোবাইল ব্যাংকিং সেবাটা দিয়ে আসতেছি। আচ্ছা, এই 3 থেকে 3.5 বছরের ভিতরে কিন্তু সারা ওয়ার্ল্ডে আমাদের স্থান কিন্তু দ্বিতীয়। এটা কিন্তু আমাদের জন্য বড় রকমের একটা সম্ভাবনা। কেন হলো আমরা এই দ্বিতীয় নাম্বার আমরা কেন হলাম? কারণটা কি? আসলে আমাদের প্রথম কথা আমরা শুরু করেছি 3 থেকে 3.5 বছর, সেটা আমি বলেছি। আর দ্বিতীয়ত হলো আমরা খুব অচিরেই কিন্তু প্রথম স্থানে চলে যাব। কি জন্য? আমরা যদি প্রথম স্থান কেনিয়াকে চিন্তা করি, তাহলে কেনিয়ার জনসংখ্যা হলো 4 কোটি আর আমাদের হলো 16 কোটি। তো আমাদের খুব অল্প সময়ের ভিতরে আমাদের ওদেরকে ছাড়িয়ে সারা পৃথিবীতে বাংলাদেশকে পরিচিত করার জন্য মোবাইল ব্যাংক ফিনান্সিয়াল সার্ভিসের জন্য প্রথম হিসেবে এটা আমাদের জন্য মনে খুব কষ্টের কিছু হবে না, কারণ এই সম্ভাবনাময় স্টেপগুলি আমরা কিন্তু একের পর এক পার হয়ে আসছি। আচ্ছা, আমি যদি একটু অ্যাড করতে চাই, আপনি বলে যে কেন আমরা এত অল্প সময়ের মধ্যে এইভাবে আগালাম, কয়েকটা ব্যাপার বলবো আমি। 1 নম্বর ব্যাপার হচ্ছে যে বাংলাদেশের বাংলাদেশের মানুষ কিন্তু আসলে যে কোনো একটা নতুন প্রযুক্তি আসলে খুব দ্রুত এটা গ্রহণ করতে পারে। বাংলাদেশের মানুষ শিখতে পারে খুব দ্রুত। আপনি দেখেন, মোবাইল ফোন যখন এলো সারা পৃথিবীতে, আমাদের কিন্তু মোবাইল ফোনের অ্যাডপশন রেটটা খুব ফাস্ট। তাহলে প্রথম এটাই হচ্ছে যে আমাদের সাধারণ মানুষের অনেক বেশি অ্যাডাপ্টেশন যে মানে ক্ষমতা এবং আগ্রহ দুটোই বেশি। দ্বিতীয় একটা ব্যাপার যেটা খুব কাজ করেছে, সেটা হচ্ছে যে বাংলাদেশের মোবাইল ব্যাংকিংয়ের যে পথিকৃৎ, আমাদের যে দিক নির্দেশনা দিয়ে থাকেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আতিকুর রহমান স্যার, উনি মোবাইল ব্যাংকিংয়ের কে একটা প্রায়োরিটি পর্যায়ে নিয়ে এসে আমাদেরকে চমৎকার একটা গাইডলাইন উপহার দিয়েছেন এবং একটা দিক নির্দেশনা দিয়েছেন যে ফিনান্সিয়াল ইনক্লুশন ইজ দি হাইয়েস্ট প্রায়োরিটি ফর দি ফিনান্সিয়াল সার্ভিসেস। এবং তৃতীয় আমি বলবো যে আমাদের যেহেতু মোবাইল এই গাইডলাইনটা আসার পরে এরপরে হচ্ছে আমাদের যারা এই বিষয়ে উদ্যোক্তা, আমাদের ব্যাংকগুলো এটাতে একটা নেতৃত্ব দিয়েছেন এবং আমরা আজকে এই পর্যায়ে চলে এসেছি। ধন্যবাদ। আমরা বলছি যে ব্যাংকিং যে পর্যালোচনা করছেন আপনারা, সেখানে যে যারা আপনাদের মোবাইল ব্যাংকিং গ্রাহক হচ্ছেন এবং এমনি ব্যাংকের যারা সাধারণভাবে যারা গ্রাহক হন, এই 2 গ্রাহক হবার মধ্যে কোনো পার্থক্য আছে কিনা? পার্থক্য হলো আসলে
আমরা যারা ব্যাংকের গ্রাহক হচ্ছে জি। তারা যে ব্যাংকিং সেবাটা পাচ্ছে সেটা কিন্তু ব্যাংকিং এর বাউন্ডারির ভিতরে পাচ্ছে এবং সেটা একটা নির্দিষ্ট সময়ে ব্যাংকিং ট্রানজ্যাকশন আবার 10টা থেকে 4টা পর্যন্ত। জি। কিন্তু এর বাহিরেও কিন্তু আর্থিক লেনদেন হয় এবং আর্থিক লেনদেন করার প্রয়োজন হয়ে যায় এবং ব্যাংক কিন্তু তার ইনফ্রাস্ট্রাকচার নিয়ে সারা দেশের সব জায়গায় পৌঁছতে পারে না, কিন্তু মোবাইল ব্যাংকের সেবাটা সারা দেশের সব জায়গায় পৌঁছে গেছে, যার কারণে আর্থিক লেনদেন করার যে কোনো সময়ে যে কোনো অবস্থাতেই যতগুলি আর্থিক লেনদেন একটা লোকের করা প্রয়োজন সব ধরনের আর্থিক লেনদেন কিন্তু এই মোবাইল নামের এই ছোট্ট ডিভাইসটা দিয়ে করা সম্ভব, নিরাপদে, নিশ্চিন্তে, কম সময় এবং কম খরচে। ধন্যবাদ। জনাব খান, আপনার কাছে জানতে চাচ্ছি যে যখন আমরা বলছি আমরা খুব ফাস্ট গ্রোয়িং হচ্ছে আমাদের এই ইন্ডাস্ট্রিতে, এর সাথে বেশ কিছু ঝুঁকিও ঢুক হয়েছে। আমি 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 যদি বলি যে হারে এটা বাড়ছে, যে গতিতে বাড়ছে, সেই হারে এর ইনফ্রাস্ট্রাকচার বা এর আর আশপাশে যে নিরাপত্তার বিষয়টা ভাবা হয় না। আমরা প্রায় পত্রপত্রিকায় পড়ি, দেখি যেটা হয় যে কোনো একটা মোবাইল ব্যাংকিং এজেন্টকে গুলি মেরে টাকা নিয়ে গেল বা এই ধরনের ঘটনা প্রায়শই ঘটে। তো এই দিকটা আমি যদি বলি আপনারা খুব একটা নজর দিচ্ছেন না, আপনি কি আমার এই অভিযোগের সাথে একমত? না, আমি একমত নই একেবারেই। আমি দেখুন, আপনি আমি জানি আপনি বলবেন যে আইন শৃঙ্খলা দেখার দায়িত্ব হচ্ছে আইন শৃঙ্খলা বাহিনীর। না, আমি একটু বলি। আপনি একটু উদাহরণ দিয়ে বলি। প্রতি বছর দেখবেন এই সময়টাতে যখন গরুর হাট বসছে সারা দেশে, তখন প্রতি বছরই গরুর হাটে দেখবেন যে টাকা নিয়ে ফেরত যাওয়ার সময় কিছু অপরাধ ঘটছে। এখন কি এইটা কি কোরবানি ঈদের দোষ না গরুর দোষ? আপনার সাথে একমত। আসলে হ্যাঁ, যেহেতু আপনার মোবাইল ব্যাংকিং একটা প্রতিষ্ঠান করছে, একটা ব্যক্তি করছে না, আমি আশা করি আপনার কাছে সেই ধরনের একটা নিরাপত্তা ব্যবস্থা করতে হবে বা একটা মেকানিজম তৈরি করতে হবে যাতে এটা দ্রুত সরে যায়। ছোটখাটো গ্রামীণগঞ্জে যে আউটলেট আছে এই ধরনের ঘটনাগুলো হচ্ছে। এখানে আমি একটু অ্যাড করি, এখানে একটু অ্যাড করতে চাই সাদাত ভাই, আপনাকে আপনার প্রতি যথেষ্ট রেখে যে সন্ত্রাসটা একটা সামাজিক কর্মকাণ্ড, এটা সামাজিক প্রেক্ষাপটের কারণে সন্ত্রাসটা হয়। সন্ত্রাসের সাথে কিন্তু ফিনান্সিয়াল ট্রানজ্যাকশনের কারণে সন্ত্রাস হচ্ছে না। সন্ত্রাসী এটা হলো একটা সামাজিক শিক্ষা, এটা সামাজিক অবক্ষয় আমরা এইভাবে নিতে পারি। কিন্তু বরং আমি আর বলবো আপনাকে যে মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস বা মোবাইল ব্যাংকিং বা মোবাইলের মাধ্যমে আর্থিক যে সেবাটা দিচ্ছি আমরা বা ব্যাংকগুলি দিয়ে আসতেছে, এটাতে মনে হয় আপনার সন্ত্রাস বা ছিনতাই এগুলিকে আরো এগুলিকে খুব কমায় আনছে এক কথাই বলবো, কারণ মোবাইলের ইলেকট্রনিক মানিগুলি আমি বুঝতে পারছি আপনাদের যে আর্গুমেন্ট, সেটা বুঝতে পারছি। আমার কথা হচ্ছে যে ঘরে যখন চোর আসে আমি জানি চোর আসবে, এই কারণে আমি তালা লাগিয়ে রাখি। সেই তালাটা আসলে আপনারা লাগাচ্ছেন না? আমি একটু তালাটা কিন্তু লাগানো আছে, কারণ কি মোবাইলে যে মানিটা আছে, আপনি বলেন পরে মোবাইলে যে মানিটা আছে ওই মানিটা কিন্তু তালা লাগানো। আপনি মোবাইল যদি আপনার যদি ফিজিক্যাল ক্যাশ মানি আপনার পকেটে থাকে, যে কেউ চিন্তাকারী কিন্তু এই টাকাটা নিয়ে চলে যেতে পারে। কিন্তু মোবাইলের ভিতরে যে টাকাটা ইলেকট্রনিক মানি হিসেবে আছে, এই মানিটা মোবাইল চুরি হয়ে গেলে কেউ চুরি করতে পারবে না। জি, এটা কয়েকটা দিক। প্রথম কথা হচ্ছে যে আমরা একটা সেবার শুরুর দিকে আছি। আপনি যেটা বলেছেন খুব দ্রুত এটা বেড়েছে। দেখেন, আমাদের টেলিফোন নেটওয়ার্ক যখন বেড়েছে, আমরা বলছি টেলিফোনে আমরা ব্যবসা করতে পারছি, কমিউনিকেশন করতে পারছি, আপনাদের সাথেও আমাদের যোগাযোগ হচ্ছে টেলিফোনের মাধ্যমে। এই টেলিফোনের কিন্তু অপব্যবহার হয়। মোবাইল ব্যাংকিং এর ক্ষেত্রে আমরা জানি যে ওই দোকানে গেলে কিছু ডিপোজিট উইথড্রয়াল হচ্ছে, কিন্তু মোবাইল ব্যাংকিং এর প্রথম একদম প্রাথমিক পর্যায়টা আপনি দেখছেন। এর পরের পর্যায়ে কি হবে এটা খুব মজার। পরের পর্যায়টা হচ্ছে আপনি যখন অধিকাংশ লেনদেন মোবাইলে আসবে, বেতনটা মোবাইলে পাবেন, বিলটা মোবাইলে দেবেন, বাচ্চার বেতন মোবাইলে দেবেন, তখন আপনার কিন্তু ওই ক্যাশ কাউন্টারের ক্যাশ ডিপেন্ডেন্স কমে যাবে। ক্যাশ ডিপেন্ডেন্স যখন কমে যাবে তখন কিন্তু এই অপরাধগুলোও কমে যাবে। যেমন আমি কয়েকটা কথা বলছি, আমরা কিছু কলেজে বেতন নেওয়ার কাজ করি। কলেজের বেতন নেওয়ার জন্য মোবাইল ব্যাংকিংয়ে স্টুডেন্টরা তার রুমে বসে পেমেন্ট করে দিচ্ছে। রাতে দেখি যে 11:30 12টা পেমেন্ট হয়। ভেবে দেখুন, এই পেমেন্টটা যদি কোনো কাউন্টারে হতো তাহলে কিন্তু ক্যাশের প্রবলেম থাকতো। আজকে দেখুন যে এই যে আবার বলি, ঈদের আগে প্রত্যেক বছর দেখবেন যে এটা গার্মেন্টসের টাকা তুলতে এটা ব্যাংকের থেকে অফিসাররা বেরোয় একটা ঘটনা ঘটলো। আজকে যদি সেই বেতনটা মোবাইল ফোনে সবাইকে দিয়ে দেওয়া যায় তাহলে কিন্তু আর ওই বড় দুর্ঘটনা আর ওই গোলাগুলির ব্যাপারটা ঘটবে না। আমি একটু অ্যাড করে দিই। জনাব চৌধুরী, আমাদের সময় হয়েছে বিরতি যাবার, ফিরে এসে আমরা কথা বলবো। আচ্ছা, ঠিক আছে, নিশ্চয়ই। আমাদের সময় হলো একটি বিরতিতে যাবার, ফিরছে শীঘ্রই, সাথেই থাকবে। স্বাগত আরেকবার খাতুনগঞ্জ থেকে মধুঝিলে। আজ আমরা আলোচনা করছি মোবাইল ব্যাংকিং নিয়ে। এ নিয়ে আলোচনা করতে আমাদের সাথে স্টুডিওতে রয়েছেন
ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেডের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট তাহের আহমেদ চৌধুরী এবং শিওর ক্যাশের প্রধান নির্বাহী কর্মকর্তা ডক্টর শাহাদাত খান। ডক্টর খান এবং জনাব চৌধুরী, আপনাকে স্বাগত জানাচ্ছি আরেকবার। জনাব চৌধুরী, আপনার সাথে জানতে চাচ্ছি যে আলোচনার শুরুতেই বিরতি যাওয়ার আগে জনাব খান বলছিলেন যে মূল যে সমস্যাটা হয়েছে এখন একটা সময় হয়তো ক্যাশ ট্রানজ্যাকশনের প্রয়োজনীয়তা কমে যাবে। আমি যদি ঠিক বুঝে থাকি তাহলে পিওএস, পয়েন্ট অফ সেলসের অভাব এখন আসলে আমি হয়তো মোবাইল থেকে টাকা দিতে পারছি, কিন্তু যিনি রিসিভ করবেন তাকে আসলে ক্যাশে নিতে হচ্ছে। ক্যাশ যাতে না নিতে হয়, যে পিওএসের যে প্রয়োজন, এটা কি এই এক্সপ্যানশনের জন্য সামনে কি কোনো চ্যালেঞ্জ দেখছেন কিনা, বা সেটা কত দ্রুত আমরা পিওএস আসলে বাড়াতে পারি? চ্যালেঞ্জ আসলে তৈরি হয়ে আছে। এই চ্যালেঞ্জটা তৈরি হয়েছে, এই চ্যালেঞ্জটাকে আমরা যত বেশি ব্যাপক পরিধি নিয়ে আমরা কাজে লাগাতে পারবো, সেইটা আমি বলতে চাচ্ছি। আসলে প্রত্যেকটা মানে মোবাইল সার্ভিস, আপনি কিছুক্ষণ আগে একটা কথা বলেছিলেন যে 24টা ব্যাংক লাইসেন্স পেয়েছে, 19টা ব্যাংক চালু করেছে। আসলে যে ব্যাংকগুলি চালু করতে পারে না সেই ব্যাংকগুলি কিন্তু ইউএসএসডি চ্যানেল সার্ভিসটা এখনো কিন্তু এনশিওর করতে পারে নাই, যার কারণে আমি কি একটু অ্যাড করবো? আচ্ছা, আপনি যেটা বলছেন আমি উইথ অল ডিউ রেসপেক্ট কমপ্লিটলি মানে ডিফার করবো। আসলে প্লিজ, আসলে এক্স্যাক্টলি আসলে ব্যাপারটা হচ্ছে পিওএস ইজ নট ইস্যু। পিওএস কোথায় ইস্যু? ক্রেডিট কার্ডের জন্য। আপনি বলেছেন যে হ্যাঁ আমরা সব জায়গায় কার্ড দিয়ে যদি পেমেন্ট নেই পিওএস লাগে, কিন্তু এই মুহূর্তে আমি আপনাকে টাকা পাঠাতে পারি, আমি আমার হোয়াটসঅ্যাপ বিল আমি এখান থেকে দিতে পারি, ওখানে কিন্তু কোনো পিওএস লাগে না, শুধু একটা ফোন লাগে। আচ্ছা, আমি আরেকটা জিনিস আমি যেটা জানতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে আপনার যে ব্র্যান্ড কথার কথা বা শিওর ক্যাশ, আমি যখন আরেকটা ব্র্যান্ডের ব্যাংকিং এ পাঠাবো, ফর এক্সাম্পল বি, তখন কি সেটা আপনি এই একটা মোবাইল ব্যাংকিং আরেকটা মোবাইল ব্যাংকিং সেই ক্রস ট্রানজাকশন এখন হয়? মজার ব্যাপার হচ্ছে যে শিওর ক্যাশ ফ্যামিলিতে আমরা 5টা ব্যাংকের সাথে কাজ করছি। শিওর ক্যাশ ফ্যামিলির মধ্যে কিন্তু এটা হয়, একটা ব্যাংক থেকে আরেকটা ব্যাংকে হয়। তবে শিওর ক্যাশ ফ্যামিলির বাইরে আমরা যে অন্যগুলোর ক্ষেত্রে আমরা কথা বলছি, ওটা হয়তো একটু আর্লি আমাদের জন্য। আপনি আগামী বছরের মধ্যে হয়তো দেখবেন যে আমরা একজন আরেকজনকে টাকা পাঠানো শুরু করেছি, একদম একটা ফোন থেকেই যে কাউকে টাকা পাঠানো যায়। শুধু তাই না, আমরা আরও কিছু, আমাদের যেহেতু নিজস্ব টেকনোলজি, আমরা অলরেডি যেটা করছি যে ব্যাংকের অ্যাকাউন্ট থেকে টাকা নিয়ে এসে সেই টাকা মোবাইল ব্যাংকিংয়ে কাউকে পাঠাতে পারি। আপনার ক্রেডিট কার্ড থেকে, আমি ক্রেডিট কার্ড থেকে সরাসরি টাকা নিয়ে এসে আরেকজনকে পাঠাতে পারি। এবং কাউকে যদি পে করতে চাই, আমি ফোন করলাম এবং ফোন করে একটা হোটেল রিজার্ভেশন করতে পারি, ফোন থেকে টাকা অলরেডি কাটা হয়ে গেছে। আজকে যখন আপনার সাথে আমি আলোচনা করছি তখন আমাদের ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন এবং ইন্ডিপেন্ডেন্ট নিউজ পেপার একটি বড় নিউজ করেছে, আপনারা হয়তো খেয়াল করেছেন, যে মোবাইল সিম ক্লোন হচ্ছে। জি। সো আমি একটা অ্যাকাউন্ট করে থাকি, সেই অ্যাকাউন্ট যদি কেউ ক্লোন করে থাকে, সেই নিরাপত্তা কে দেবে? এখানে কিন্তু অসুবিধা নেই। ভেবে দেখুন যে মানে ক্লোন হচ্ছে সিমটা। আমাদের মোবাইল ব্যাংকিংয়ে কিন্তু দুটো বিষয় আছে। আজকে আমার যেটাকে বলি 2 ফ্যাক্টর অথেন্টিকেশন, সেটা হচ্ছে যে সামথিং ইউ হ্যাভ, সিমটা, সামথিং ইউ নো। যদি আপনি ওই কাস্টমারের মাথাটাকে ক্লোন না করেন তাহলে ইউ আর সেফ। এখানে আরেকটু অ্যাড করি, এখন কিন্তু সিমগুলি কিন্তু ক্রিপ্টোগ্রাফি পদ্ধতিতে কিন্তু সিমগুলির ভিতরে ইনফরমেশনগুলি থাকে। সো এটাকে ক্রিপ্টোগ্রাফি টেকনোলজির যে অ্যালগোরিদম, ওগুলিকে ব্রেক করে কিন্তু আপনি সিম ক্লোন করাটা এখন জটিল হয়ে আসতেছে। খুব জটিল নয়। আজকে আমরা যে বড় খবর দিয়েছি যে এখন খুব সরকারের দুজন মন্ত্রীর সিম ক্লোন হয়েছে, ঊর্ধ্বতন কর্মকর্তার সিম ক্লোন হচ্ছে, এবং একই রকম ফোন থেকে বাইরে থেকে কল যাচ্ছে। এই ঝুঁকিটা ব্যাংকিং এ আমি এই টেলিকম টেকনোলজি নিয়ে আমার কিছু জানাশোনা আছে, আমি একটু বলতে পারি। সিমটা আসলে ক্লোন হয়নি। আসলে কি হয়েছে বলি, আসলে হয়েছে কি, এখানে টেলিকম টেকনোলজির ইমপ্লিমেন্টেশন একটু গ্যাপ হয়েছে। যে একজন মানুষ, আমি যদি একটা সুইচকে একটা কল পাঠিয়ে বলি যে এই কলার হচ্ছে একটা নাম্বার, আমি বলে দিলাম, ওটা চেক করা উচিত আসলেই ওই ফোন থেকে সেটা এসছে কিনা। ইন্টারনেট থেকে আমি কিন্তু এই মুহূর্তেও জেনারেট করতে পারি একটা কল, যে এই কলটা আরেকজনের নাম থেকে গেল। ওই সুইচটা চেক করার কথা যে যেই পথে কলটা এসছে সেটা আসলেই ওই ফোন থেকে এসছে কিনা। এটা কে চেক করবে? এটা চেক করবে যেই সুইচিং করছে তার দায়িত্ব। যে কলটা নিল, একটা কলের তো সোর্স থাকে, হ্যাঁ, সে কল সোর্সে ধরেন আমি এন্ড ইউজার তো এটা যাচ্ছে না, এন্ড ইউজার নয়, আমি বলছি এটা হচ্ছে মানে সুইচিং একটা যে ডিভাইস থেকে হইছে, উইকনেস সামহোয়ার ইন দ্য টেলিকম নেটওয়ার্ক। এবং কিন্তু ওই সিমটা কিন্তু ক্লোন হয়নি। জি, এটা সুইচিং এ একটা কোথাও চেকিং এ গন্ডগোল আছে। আপনার এখন অনেক ধরনের সুইচ আছে, কোনো একটা সুইচের কনফিগারেশন হতে একটু চেঞ্জ করতে হবে, দ্যাটস ইট। আচ্ছা, ধন্যবাদ। বাংলাদেশ ব্যাংক যে গাইডলাইন দিয়েছে মোবাইল ব্যাংকিং এর ক্ষেত্রে, এর একটা বড় জিনিস হচ্ছে KYC, নো ইউর কাস্টমার। সেটা মোবাইল ব্যাংকিং যারা আপনারা সেবা দিচ্ছেন সেটা কতটা মানছেন? হ্যাঁ, খুব সুন্দর প্রশ্ন করেছেন। কেওয়াইসি নিয়ে অনেক আলোচনা সমালোচনা হচ্ছে, আপনি হয়তো শুনতে পেরেছেন। আসলে বাংলাদেশ ব্যাংকের এক্সিস্টিং যে গাইডলাইনটা আছে, বাংলাদেশ ব্যাংক অ্যাজ এ রেগুলেটর, অ্যাজ এ মুরব্বী, ওনারা যে গাইডলাইনটা আমাদের জন্য করেন, সেটা ওভারঅল সোশ্যাল ইকোনমিক
ডেভেলপমেন্টের কথা চিন্তা করে করেন এবং কাস্টমার বেনিফিটেড হবে সেটাকে চিন্তা করে করেন। সেই এক্সিস্টিং গাইডলাইন নিয়ে আমাদের কোনো রকম কোনো ইয়ে নাই, সংশয় নাই, কারণ আমরা ওই এক্সিস্টিং গাইডলাইনের আলোকে সুন্দরভাবে সেবা দিয়ে আসছি। আবার নতুন যে গাইডলাইনটা করেছে সেই গাইডলাইনটার ব্যাপারে আমি বলবো এটা পজিটিভ দিকগুলি হলো এটা মাল্টি ব্যাংক, যেহেতু আমরা মাল্টি ব্যাংক নিয়ে কাজ করি, এটা একটা সাবসিডিয়ারি কথা বলেছে, সাবসিডিয়ারি কিন্তু ভালো। এটা বলেছে আপনার এই যে সাবসিডিয়ারি বলেছে আপনার নতুন আরেকটা যেটা হলো সেটাকে ইমপ্লিমেন্ট করার জন্য বাংলাদেশ ব্যাংক বলেছে এটা একটা ড্রাফট পর্যায়ে আছে, অনেক আলোচনা সমালোচনা করে এটাকে একটা চূড়ান্ত পর্যায়ে নিয়েই তারপরে হয়তো বাংলাদেশ ব্যাংক নিশ্চয়ই, যেহেতু আমাদের রেগুলেটর এমন কিছু করবে না যাতে আমরা কোনো বিভ্রান্তি করি, আমরা সেবা দিতে কোনো রেগুলেটর দায়িত্ব হচ্ছে সেবা নিশ্চিত করা। ডক্টর খান, আপনার কি মনে হয় যে গাইডলাইন আছে তাতে ভালো দিক কি খারাপ দিক কিছু আছে নাকি? আচ্ছা, মানে আপনার দুটা প্রশ্ন আছে। একটা প্রশ্ন হচ্ছে কেওয়াইসি নিয়ে, আমি ওটা একটু আলোকপাত করতে চাই, তারপরে আমি গাইডলাইনটা যাব। কেওয়াইসি যে প্রথম বিষয় হচ্ছে যে দেখুন, মোবাইল ব্যাংকিং যখন করা হচ্ছে আমাদের টার্গেট কাস্টমার হচ্ছে যাদের কোনো ব্যাংক অ্যাকাউন্ট নেই, তারা ব্যাংক ব্রাঞ্চে যাচ্ছে না, একটা এজেন্টের কাছে গিয়ে অ্যাকাউন্ট খোলা হচ্ছে। তো এটা কিন্তু একটা খুব লো প্রোফাইল কাস্টমার যাদেরকে আমরা ফিনান্সিয়াল ইনক্লুশনে আনতে চাচ্ছি। এখন এই কাস্টমারের ট্রানজাকশন ক্যাপাবিলিটিটাও কম, সেজন্যে সারা পৃথিবীতে এখন একটা জিনিস চলছে যেটাকে বলতেছি প্রপোর্শনেট কেওয়াইসি। যেই মানুষটি 5 লক্ষ টাকা ট্রানজাকশন করবে বা মাসে 1 কোটি টাকা ট্রানজাকশন করবে, তার সম্পর্কে আপনার যেরকম জানতে হবে, যেই মানুষটি 10,000 টাকা ট্রানজাকশন করবে, যেটা বাংলাদেশ ব্যাংক ক্যাপ করে দিয়েছে, তার কিন্তু একই রকম দরকার নেই। সুতরাং বাংলাদেশ ব্যাংক যে গাইডলাইন দিয়েছে সেই গাইডলাইন ফলো করেই আমরা কাজ করছি। তবে এর মধ্যে কথা হচ্ছে যে দেখুন, যে কোনো কেওয়াইসির ক্ষেত্রে একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে আসলে যে একজন মানুষটা আইডি নিয়ে আসলো, আইডিটা ঠিক কিনা। তো সেক্ষেত্রে অলরেডি আমরা দেখি যে কয়েকটা বিষয় বড় কাজ হচ্ছে। একটা বড় কাজ আপনি দেখেছেন যে টেলিকম নেটওয়ার্ক নিয়ে অনেক কথা হচ্ছে, যে আমাদের ন্যাশনাল আইডি মিনিস্টার বলেছেন যে ন্যাশনাল আইডি ডেটাবেসের এগেইনস্টে চেক করা হবে, সবগুলো যদি সিম রিরেজিস্ট্রেশন হয়ে যায় তাহলে আমরা একটা সিমকে কিন্তু অনায়াসে অ্যাক্টিভেট করতে পারি। এবং বাংলাদেশ ব্যাংকই উদ্যোগ নিয়েছে, আপনি দেখেছেন যে ন্যাশনাল আইডি, ইলেকশন কমিশন ন্যাশনাল আইডি ডাটাবেজে আমরা ঢোকার জন্য যে উদ্যোগটা, সেই উদ্যোগটা প্রস্তাবনাটা কিন্তু বাংলাদেশ ব্যাংক থেকে এসেছে এবং সেটা ইলেকশন কমিশনকে মানে রাজি করাইছে বাংলাদেশ ব্যাংক, যাতে ব্যাংকগুলি এই সেবা পাইতে পারে এবং এই সেবা পাওয়ার জন্য তাদের ওভারঅল ডাটাবেজে আমরা ঢুকতে পারি। সেটার জন্য একটা প্রসেস বাংলাদেশ ব্যাংক করে দিয়েছে যাতে আমরা ওই এগ্রিমেন্টের আওতায় আসতে পারি। সেটা হলে আমাদের মনে হয় ওভারঅল মানে কেওয়াইসি নিয়ে যে সমস্যাগুলি এটা মানে আর থাকবেই না আশা করি। এটা আরেকটা বড় সমস্যা হচ্ছে যে ভুয়া এনআইডি আইডি সার্টিফিকেট, মানে যেটা আমরা নম্বর বলি, এটা ভুয়া। এটা আসলে তখন আপনারা হয়তো ওই সেই ডাটাবেজ অ্যাক্সেস করতে পারবেন এবং আপনারা চেক করতে পারবেন যে সত্যিকার এটা সঠিক অথবা কিনা। আমি আরেকটা বিষয় দৃষ্টান্ত করি যে আমরা যদি সামনের দিকে এগোতে চাই, আপনি বলছিলেন যে আমরা এখন যে সার্ভিসটা দিই সেটা মিনিমাম ক্যাশ ইন ক্যাশ আউট এর মধ্যে সীমাবদ্ধ আছেন। আর কি আসলে সেবা আসলে দেওয়া উচিত যে পুরোপুরি হলিস্টিক চেঞ্জ আমরা দেখতে পাই মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে? চমৎকার প্রশ্ন। এই একটা জায়গায় কিন্তু আমরা অলরেডি শিওর ক্যাশ বেশ কিছু কাজ করছি। আমরা যে বলছি যে শুধু ক্যাশ ইন ক্যাশ আউট নয়, আমরা একটা পূর্ণাঙ্গ পেমেন্ট সেবা দিচ্ছি, আমরা অলরেডি দিচ্ছি। আমাদের এইখানে আপনি যে ধরনের সেবা পাবেন সেটা হচ্ছে যে একজন মানুষের দৈনন্দিন জীবনে যে সমস্ত পেমেন্ট ট্রানজ্যাকশন দরকার তার সবটাই করা যায়। ধরেন আমাদের এইখানে আমরা 100টিরও বেশি স্কুল, অনেকগুলো কলেজ এর বেতন নিচ্ছি। ঢাকা কলেজে 113টা স্কুল, 17টা পলিটেকনিক, আপনার 14টা মিউনিসিপ্যাল কর্পোরেশন। আপনি এই মুহূর্তে বাসের টিকিট কাটতে পারবেন, busbiri.com এর ওয়েবসাইটে গিয়ে শিওর ক্যাশ দিয়ে আপনি এখন বাসের টিকিট কাটতে পারবেন। আপনি যদি মিউনিসিপ্যালিটির বিল দিতে চান আপনি দিতে পারবেন। একটি এনজিও তাদের সমস্ত এমপ্লয়িদেরকে বেতন দিচ্ছে, একটা স্প্রেডশিট আপলোড করছে, সবাইকে ডিসবার্সমেন্ট করে দিচ্ছে, স্কলারশিপ ডিসবার্সমেন্ট করা যাচ্ছে। আমরা পেমেন্ট কালেকশন করছি, যেমন ধরুন একটা সোলার কোম্পানি তাদের গ্রাহকদের কাছ থেকে মোবাইল পদ্ধতিতে পেমেন্ট কালেকশন। ধন্যবাদ। আর জনাব চৌধুরী, আপনার কাছে প্রশ্ন। আমরা যেটা বলছিলাম যে মোবাইল ব্যাংকিং ব্যাংকগুলোর মধ্যে ইন্টার ব্যাংকিং এর বাধাটা কোথায়? কেন সবগুলো ব্যাংক ইন্টার ব্যাংকিং ট্রানজাকশন করা যাবে না? ইন্টার ব্যাংকিং ট্রানজাকশনটা আসলে আমাদের যেরকম ব্যাচের আওতাধীন ইন্টার ব্যাংকিং ট্রানজাকশন চলে আসছে, এটা তো চলে আসবে। আমি বলছি যে এটা চলে আসবে, কারণ এখন ওই মডেল আমরা যাইনি। আমরা যেরকম আমরা বাধা কোথায়, কেন হচ্ছে না? বাধাটা হলো এখানে পলিসিগত, এখনো পলিসি ওই ধরনের তৈরি হয়নি। আমরা যে জিনিসটা করতেছি এখন, আমরা যেই শিওর ক্যাশের আন্ডারে
আমরালাতে যে 5-6টা ব্যাংক আছে, 5টা ব্যাংক আছে, আমরা কিন্তু ইন্টারব্যাংক ট্রানজাকশন করতে পারতেছি। সেটেলমেন্টটা কিন্তু ব্যাংক হিসেবে আমি কাজ করতে বুঝতে পারছি। তো যেহেতু আরো ব্যাংকগুলি যদি একই ইয়ার আমরালায় সুইচের আমরালায় চলে আসে, Exactly. তখন তারা ট্রানজাকশনগুলি করতে পারে। যেমন ন্যাশনাল পেমেন্ট সুইচের সাথে যদি আমরা কানেক্ট হই, Right. তাহলে আমরা ইন্টারব্যাংক ট্রানজাকশন আমরা আশা করি সেটাই হবে, তখন সত্যিকার অর্থে মানুষ ব্যাংকিং হ্যাঁ, national payment একটা switch। ব্যাংকিং অ্যাকাউন্ট থেকে সবগুলো ব্যাংকের সাথে সে যোগাযোগ করতে পারবে, কাজ করতে পারবেন। জনাব চৌধুরী, আপনাকে অসংখ্য ধন্যবাদ। ডক্টর খান, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এবং একটা ছোট প্রশ্ন আপনার জন্য। আমাদের তো এই সেটা সময় হলো নেই, আপনি আমরা দিলকুশা থেকে খাতুনগঞ্জ কথা আমরা আজকে অন্যদিন প্রশ্নের উত্তর দেবো, আজকে আমাদের একদম সময় নেই। আপনাকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ। ধন্যবাদ, জি। অনেক ধন্যবাদ। এই ছিল আজকের মধ্যে খাতুন গস্তের মধ্যে ছিল। আমাদের সাথেই থাকবেন, দেখা হবে আবার।